ষষ্ঠ অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 221। প্রশ্ন 6, কৃতদাস হিসেবে স্পার্টার হেলটদের পরিচয় দাও। উত্তর, স্পার্টায় বসবাসকারী বাসিন্দারা প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। 1, স্পার্টিয়েট বা স্বাধীন নাগরিক, 2, পেরিওকয় এবং 3, হেলট বা কৃতদাস। স্পার্টার কৃতদাস হেলটরা সমাজ এবং রাষ্ট্রের সবচেয়ে নিচের স্তরে অবস্থান করত। স্পার্টার হেলটদের পরিচিতি। 1, উৎস। হেলটরা ছিল ডোরিয়ান বিজয়ের পূর্বে গ্রিসের আদিম বাসিন্দাদের উত্তরসূরি। ডোরিয়ান বিজয় আনুমানিক খ্রিস্টপূর্ব 1000 অব্দে ডোরিয়ান জাতি গ্রিসের পেলোপনেসাস দখল করেছিল। এই ঘটনায় ইতিহাসে ডোরিয়ান বিজয় রূপে খ্যাত। পূর্বে গ্রিসের আদিম বাসিন্দাদের উত্তরসূরি, পরবর্তীকালে নিয়তির পরিহাসে বাধ্য হয়ে তারা স্পার্টায় দাসত্ব বরণ করেছিল। ইতিহাসবিদ অ্যান্ড্রুজ মনে করেন যে হেলটরা ছিল 16 আনাই কৃতদাস। 2, জনসংখ্যা। স্পার্টায় স্পার্টিয়ারদের চেয়ে হেলটরা সংখ্যায় অনেক বেশি ছিল। হেলটদের সংখ্যা ছিল 2,24,000, যা ছিল সে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এবং নাগরিকদের মোট সংখ্যার প্রায় 8 গুণের কাছাকাছি। পরে এই সংখ্যার ব্যবধান আরো বাড়ে। 3, যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ। জেনোফনের রচনা থেকে জানা যায় যে স্পার্টার সেনাবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত হেলট সৈন্যের সংখ্যা ছিল যথেষ্টই। তবে নাগরিকরা হেলটদের সর্বদা অবিশ্বাস্য এবং সন্দেহের চোখে দেখত। হেলটরা নাগরিকদের সঙ্গে একত্রে যুদ্ধে গেলেও অস্ত্রশস্ত্র থেকে হেলটদের সর্বদা দূরে রাখা হতো। 4, শোষণ। হেলটরা ছিল স্পার্টার সর্বাধিক শোষিত শ্রেণী। তাদের শ্রমের উপর ভিত্তি করেই স্প্যাট্রিয়াটরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। স্পার্টার নাগরিকরা তাদের চাষবাস এবং অন্যান্য যাবতীয় কাজে হেলটদের নিযুক্ত করে নিজেরা নিশ্চিন্তে রাষ্ট্রের প্রশাসনিক এবং সামরিক দায়িত্ব পালন করতে পারত। হেলটদের সর্বদা আতঙ্কিত ও পদানত করে রাখার জন্য স্পার্টার উচ্চ পদস্থ কর্মচারীরা নিয়মিত হেলটদের নির্বিচারে হত্যা করত। 5, দাস মালিক সম্পর্ক। হেলটের সঙ্গে তার মালিকের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রেই ভালো ছিল না। হেলটদের পরিশ্রমের ফল তার নিজের হাতে না এসে প্রভুর হাতে যেত এবং এজন্য মালিকের কাজে হেলটের কোনো আগ্রহ থাকতো না। ফলে তার উপর সর্বদা অমানসিক নির্যাতন চলত। 6, মুক্তির উপায়। হেলটরা যেহেতু ছিল স্পার্টার রাষ্ট্রীয় সম্পত্তি, তাই কোনো নাগরিকের সেবায় নিযুক্ত হেলটকে সেই নাগরিক ইচ্ছা করলেই মুক্তি দিতে বা হত্যা করতে পারত না। তবে যুদ্ধে বিশেষ পারদর্শিতা ও বীরত্ব প্রদর্শনের পুরস্কার হিসেবে কোনো কোনো হেলটকে মুক্তি দেওয়া হতো। 7, বিদ্রোহ। হেলটরা যাতে বিদ্রোহ করতে না পারে সেজন্য ইফার নামে ম্যাজিস্ট্রেটরা মার্শাল ল জারি করতেন এবং হেলটদের বিরুদ্ধে বাৎসরিক যুদ্ধ ঘোষণা করতেন। রাতে ত্রিপোটিয়া নামে গোপন পুলিশ বাহিনী হেলটদের পাইকারিভাবে হত্যা করত বলে অ্যারিস্টটল উল্লেখ করেছেন। তা সত্ত্বেও হেলটরা মাঝে মধ্যে বিদ্রোহ করত। উপসংহার, স্পার্টায় হেলটদের কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক অধিকার ছিল না। এক কথায় হেলটদের অবস্থা ছিল শোচনীয়। এজন্য হেলটরা সর্বদা চাইত যে স্পার্টায় দুর্দিন নেমে আসুক। অ্যারিস্টটল একথা উল্লেখ করেছেন। প্রশ্ন 7, স্পার্টার নাগরিকদের সঙ্গে সেখানকার পেরিওকয়দের সম্পর্ক আলোচনা করো। উত্তর, সূচনা। প্রাচীন গ্রিসের অন্যতম নগর রাষ্ট্র স্পার্টার জনগোষ্ঠী প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। এগুলি হলো: 1, স্বাধীন নাগরিক হিসেবে পরিচিত স্প্যাট্রিয়েট, 2, চাষবাস ও ব্যবসায়িক পেশায় নিযুক্ত পেরিওকয় এবং 3, কৃতদাস হেলট। স্পার্টার নাগরিকদের সঙ্গে পেরিওকয়দের সম্পর্ক। 1, পেরিওকয়দের পরিচয়। পেরিওকয়রা বংশগতভাবে গ্রিক জাতিরই মানুষ ছিল। স্প্যাট্রিয়েট বলতে স্পার্টান অর্থাৎ স্পার্টার স্বাধীন নাগরিকদের বোঝানো হয়। তারা ছিল স্পার্টার শাসক গোষ্ঠী এবং অভিজাত সম্প্রদায়ের মানুষ। স্প্যাট্রিয়েট নামে স্বাধীন নাগরিক এবং হেলট নামে কৃতদাসদের মধ্যবর্তী স্তরে পেরিওকয়দের সামাজিক এবং রাজনৈতিক অবস্থান ছিল। স্পার্টায় পেরিওকয়দের মোট সংখ্যা ছিল অন্তত 1,20,000, অর্থাৎ স্পার্টার মোট জনসংখ্যার প্রায় 1/3 কাছাকাছি। 2, নাগরিকদের আংশিক সহানুভূতি প্রাপ্তি। পেরিওকয়দের প্রতি স্পার্টার স্বাধীন নাগরিকরা কিছু কিছু ক্ষেত্রে
বেশ সহানুভূতি দেখাতো। ইতিহাসবিদ উইল ডুরান্ট বলেছেন যে পেরিয়কয়রা ভৌগোলিকভাবে স্পার্টানদের বেষ্টন করে রেখেছিল এবং সামাজিক দিক থেকে তারা স্পার্টান ও হেলটদের মধ্যবর্তী স্থানে অবস্থান করত। পেরিয়কয়রা নাগরিকদের তত্ত্বাবধানে সেনাবাহিনীতে কাজ করত। একথা বলা যায় স্পার্টার সামাজিক এবং অর্থনৈতিক জীবনে পেরিয়কয়রা একটা প্রয়োজনীয় স্থান অধিকার করেছিল। ইতিহাসবিদ ফিনলে মনে করেন যে স্পার্টানদের প্রতি আনুগত্য দেখিয়ে পেরিয়কয়রা বুদ্ধিমানের কাজ করেছিল, কেননা স্পার্টা তাদের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক সুরক্ষা দিয়েছিল। এখানে একটা ছবি রয়েছে যার নিচে লেখা স্পার্টার স্বাধীন নাগরিকের পরিবার, সেই পরিবারের একটা ছবি রয়েছে। পৃষ্ঠা 222। 3. স্বার্থের বিনিময়। পেরিয়কয়রা শাসক গোষ্ঠীর হাতে থাকা জমিও চাষ করত। ইতিহাসবিদ ফিনলে বলেছেন যে ইনভার্টেড কমার মধ্যে সেনাবাহিনীতে স্পার্টান ও পেরিয়কয়রা প্রায় সমান পরিমাণে ছিল। ইনভার্টেড কমা ক্লোজ। স্পার্টার সেনাবাহিনী যেমন পেরিয়কয়দের সুরক্ষা দিত, তেমনি তারাও স্পার্টানদের জন্য প্রয়োজনীয় শিল্পোৎপাদন এবং বাণিজ্যের কাজে নিজেদের নিয়োজিত করত। 4. নাগরিকদের সঙ্গে অধিকারগত ব্যবধান। স্পার্টার অধিবাসীদের মধ্যে দ্বিতীয় শ্রেণীভুক্ত পেরিয়কয়রা ব্যক্তিগতভাবে স্বাধীন হলেও রাজনৈতিকভাবে তারা ছিল পরাধীন। তাদের গণতান্ত্রিক অধিকার ছিল না। উর্বর কৃষিজমিগুলি নাগরিকদের হাতে থাকলেও পেরিয়কয়দের জমি ছিল তুলনামূলকভাবে অনুর্বর। 5. সামাজিক বাধা নিষেধ। পেরিয়কয়রা নিজেদের সমাজে স্বাধীনতা ভোগ করলেও স্পার্টার নাগরিকদের সঙ্গে তাদের কোনো গভীর সামাজিক সম্পর্ক ছিল না। নাগরিকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার অধিকারও ছিল না তাদের। 6. শোষণের শিকার। অর্থনৈতিক ক্ষেত্রে পেরিয়কয়দের শাসক গোষ্ঠী নাগরিকদের শোষণের শিকার হয়েছিল। শাসকরা মনে করত যে শাসিত গোষ্ঠীর হাতে আর্থিক সমৃদ্ধি এলে তাদের মধ্যে বিদ্রোহ করার তাগিদ বৃদ্ধি পাবে। এই জন্য নাগরিকরা বাধ্যতামূলক বিভিন্ন অতিরিক্ত এবং অযৌক্তিক করের বোঝা পেরিয়কয়দের ওপর চাপিয়ে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে রাখতে চাইত। উপসংহার: হেলট এবং পেরিয়কয়দের প্রতি স্পার্টার রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় লিখেছেন, ইনভার্টেড কমার মধ্যে অপরাজেয় যোদ্ধা সৃষ্টি করাই হলো রাষ্ট্রের একমাত্র লক্ষ্য। হেলট, পেরিয়কয় প্রভৃতি অনিচ্ছুক প্রজাকে পদানত করে রাখার একান্ত প্রয়োজনে এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকার তাগিদেই এই ঘটনা সম্ভব হয়েছিল। ইনভার্টেড কমা ক্লোজ। প্রশ্ন 8। স্পার্টার নাগরিকদের সঙ্গে সেখানকার হেলটদের সম্পর্ক আলোচনা করো। সূচনা। উত্তর। সূচনা: প্রাচীন গ্রিসের অন্যতম নগর রাষ্ট্র স্পার্টার জনগোষ্ঠী প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, যেমন 1. স্পার্ট্রিয়েট অর্থাৎ স্বাধীন স্পার্টান নাগরিক, 2. পেরিয়কয় অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বাসিন্দা এবং 3. হেলট অর্থাৎ কৃতদাস শ্রেণী। স্পার্টার সমাজ এবং অর্থনীতিতে হেলটদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্পার্টার নাগরিক ও স্পার্টানদের সঙ্গে হেলটের সম্পর্ক। 1. হেলটদের পরিচয়। ডোরিয়ান বিজয়ের পূর্বে গ্রিসের আদিম বাসিন্দা হেলটরা নিয়তির পরিহাসে স্পার্টানদের কৃতদাসত্ব বরণ করতে বাধ্য হয়। হেলটদের সন্তান সন্ততিও জন্মসূত্রে কৃতদাস হয়ে জন্মগ্রহণ করত। স্পার্টায় হেলটদের সংখ্যা ছিল 2,24,000, যা ছিল সে দেশের তৎকালীন মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। 2. নাগরিকদের শোষণ। হেলটরা ছিল স্পার্টানদের চূড়ান্ত শোষণের শিকার। স্পার্টার নাগরিকরা তাদের চাষবাস এবং অন্যান্য যাবতীয় কাজে হেলটদের নিযুক্ত করে নিজেরা নিশ্চিন্তে রাষ্ট্রের প্রশাসনিক এবং সামরিক দায়িত্ব পালন করতে পারত। হেলটদের কোনো উচ্চ পদ দেওয়ার প্রশ্নই ছিল না। মালিকের জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার অধিকারও হেলটদের ছিল না। নাগরিকরা তাদের কোনো ধরনেরই সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার দেয়নি। 3. উৎপাদন ক্ষেত্রে অবদান। হেলটরা স্পার্টানদের জমিতে বসবাস এবং চাষবাস করত। উৎপন্ন ফসলের একাংশ সে মালিককে দিত এবং বাকি ফসল সে নিজের কাছে রাখত। মালিক এতে হস্তক্ষেপ না করায় বহু হেলট তাদের আর্থিক সঞ্চয়ের পরিমাণ যথেষ্ট বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছিল। 4. দাস মালিক সম্পর্ক। হেলটদের সঙ্গে তার মালিকের সম্পর্কও ছিল শোষিতের সঙ্গে শোষকের সম্পর্কের মতো। হেলট তার পরিশ্রমের সুফল নিজে ভোগ করতে পারত না বলে মালিকের পরিশ্রম সাধ্য কাজে তার কোনো আগ্রহ থাকতো না। তবে কোনো কোনো ক্ষেত্রে দাস মালিকের সুসম্পর্কও দেখা যেত। 5. প্রভুর নির্যাতন। প্রভু আইনত তার অধীনস্থ কৃতদাসকে হত্যা করতে না পারলেও হেলট
ভৃত্যের শ্রম সম্পূর্ণ নিংড়ে নিতে তার উপর সর্বদা অমানসিক নির্যাতন চালাতো। চাবুক ও লাঠির আঘাতে হেলটের পিঠে, হাতে, পায়ে সর্বদা কালচে ঘা হয়ে থাকতো। এখানে একটা ছবি রয়েছে হেলটদের নির্যাতনের। নাগরিকরা মাঝে মধ্যেই হেলটদের নির্বিচারে হত্যা করে সংখ্যাগরিষ্ঠ হেলটদের সর্বদা আতঙ্কে রাখত। এর উদ্দেশ্য ছিল তাদের পদানত করে রাখা। থুকিডিডিস জানিয়েছেন যে ইনভার্টেড কমার মধ্যে একসময় স্পার্টার শাসক গোষ্ঠী মুক্তিদানের উদ্দেশ্যে 2000 হেলটকে যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের সুযোগ দিয়েছিল। দাঁড়ি, কিন্তু কিছুদিন পর এদের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যায়নি। ইনভার্টেড কমা ক্লোজ। 6. নাগরিকদের অবিশ্বাস ও সন্দেহ। স্পার্টানরা তাদের সেনাবাহিনীতে হেলটদের হালকা অস্ত্রবাহী সেনা হিসেবে যুদ্ধে নিযুক্ত করত। হেলটদের দিয়ে সুদক্ষ স্থলবাহিনী তৈরি হলেও নাগরিকরা তাদের সর্বদা অবিশ্বাস এবং সন্দেহের চোখে দেখত। হেলটরা যাতে বিদ্রোহ করতে না পারে সেজন্য নাগরিকরা আর্থিকভাবে তাদের দুর্বল করে রাখত। ইফার নামে ম্যাজিস্ট্রেটরা মার্শাল ল জারি করত এবং হেলটদের বিরুদ্ধে বাৎসরিক যুদ্ধ ঘোষণা করত। উপসংহার: পণ্ডিত ক্রিটিয়াস বলেছেন যে গ্রিসের অন্যান্য রাষ্ট্রের তুলনায় স্পার্টায় নাগরিকরা ছিল অনেক বেশি স্বাধীন এবং ক্রীতদাসরা ছিল অনেক বেশি পরাধীন। এই জন্য স্পার্টার নাগরিকদের সঙ্গে ক্রীতদাসদের সম্পর্ক সাধারণভাবে একেবারেই মধুর ছিল না। পৃষ্ঠা 223। টপিক বি, সামাজিক স্তর বিন্যাস, ভারত। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ব্রহ্মার দেহের যে অংশ থেকে ক্ষত্রিয়দের উদ্ভব হয়েছে বলে ঋগ্বেদে উল্লেখ আছে তা হলো? উত্তর, বাহুদ্বয়। প্রশ্ন 2, বৈদিক বর্ণপ্রথায় সবার নিচে স্থান ছিল? উত্তর, শূদ্রদের। প্রশ্ন 3, ঋগ্বেদের সমাজ ছিল? উত্তর, পিতৃতান্ত্রিক। প্রশ্ন 4, ঋগ্বেদের দাস বা দস্যু বলা হয়েছে? উত্তর, অনার্যদের। প্রশ্ন 5, অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন যে ভারতে জাতি প্রথা সুস্পষ্ট হয়ে উঠেছিল? উত্তর, যজুর্বেদের যুগে। প্রশ্ন 6, ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল? উত্তর, ঋগ বৈদিক যুগে। প্রশ্ন 7, প্রাচীন ভারতের জাতি ব্যবস্থা সম্পর্কে বলা যায় যে? উত্তর, যজুর্বেদের যুগে ভারতে জাতি ব্যবস্থার চূড়ান্ত বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়। প্রশ্ন 8, প্রাচীন ভারতে পতিত ক্ষত্রিয়রা? উত্তর, শক, হুন প্রভৃতি বিদেশি জাতি থেকে উদ্ভূত হয়েছিল। প্রশ্ন 9, পতিত ক্ষত্রিয় বলা হলো? উত্তর, বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে। প্রশ্ন 10, প্রাচীন ভারতে ব্রাত্য ও নিষাদ ছিল? উত্তর, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রশ্ন 11, শক, কুষাণ, হুন প্রভৃতি বিদেশি জাতিগুলিকে ব্রাত্য ক্ষত্রিয় বলে উল্লেখ করা হয়েছে? উত্তর, মনু সংহিতায়। প্রশ্ন 12, ব্রাত্য জাতির ধর্ম ছিল? উত্তর, শৈব ধর্ম। প্রশ্ন 13, নিষাদ হল? উত্তর, অরণ্যভূমির উপজাতি। প্রশ্ন 14, ভারতীয় সমাজে শক, হুন, যবন, কুষাণ প্রভৃতি বিদেশি জাতিগুলি চিহ্নিত হয়েছিল? উত্তর, পতিত ক্ষত্রিয় হিসেবে। প্রশ্ন 15, গ্রিক দূত মেগাস্থেনিক্স মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন? উত্তর, 7টি। প্রশ্ন 16, যে রাজপুত বংশ দিল্লি ও আজমিরে রাজত্ব করত তা হলো? উত্তর, চৌহান। প্রশ্ন 17, কনৌজে যে রাজপুত বংশ রাজত্ব করত তা হলো? উত্তর, গাহরওয়াল। প্রশ্ন 18, গুজরাটের চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? উত্তর, জয়সিংহ। প্রশ্ন 19, আদি মধ্যযুগে ভারতের উল্লেখযোগ্য রাজপুত রাজবংশ ছিল? উত্তর, কনৌজের গাহরওয়াল বংশ। প্রশ্ন 20, রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে অগ্নিকুল তত্ত্ব অনুসারে? উত্তর, রাজপুতদের উৎপত্তি হয়েছিল বশিষ্ঠ মুনির যজ্ঞ থেকে। পৃষ্ঠা 224, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ঋগ্বেদে উল্লেখ আছে যে ব্রহ্মার ড্যাশ থেকে ব্রাহ্মণদের উৎপত্তি হয়েছে? উত্তর, মুখমণ্ডল। প্রশ্ন 2, বন্য পশু পাখির উৎপাত থেকে কৃষিক্ষেত্রকে রক্ষা করত ড্যাশ? উত্তর, নিষাদরা। প্রশ্ন 3, বৈদিক যুগে নিষাদরা ছিল ড্যাশ? উত্তর, খাদ্য সংগ্রহকারী। প্রশ্ন 4, নিষাদরা ড্যাশ ধর্ম পালন করত? উত্তর, নিজেদের প্রাচীন। প্রশ্ন 5, মৌর্য যুগে ভারতীয় সমাজে ড্যাশ জাতির উদ্ভব ঘটেছিল? উত্তর, পতিত ক্ষত্রিয়। প্রশ্ন 6, অগ্নিকুল মতবাদ ড্যাশ জাতির উৎপত্তি সংক্রান্ত মতবাদ? উত্তর,
রাজপুত। প্রশ্ন 7, পৃথ্বীরাজ রাসো কাব্যের রচয়িতা হলেন ড্যাশ। উত্তর চাঁদ বরদাই। প্রশ্ন 8, ডক্টর ভিনসেন্ট স্মিথ রাজপুতদের ড্যাশ জাতি বলে উল্লেখ করেছেন। উত্তর মিশ্র। তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, বৈদিক সমাজ বহির্ভূত বর্ণ ছিল 1 শূদ্র, 2 বৈশ্য, 3 ব্রাত্য, 4 নিষাদ। উত্তর 3, 4 সঠিক এবং 1, 2 ভুল। প্রশ্ন 2, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত অভিমত দিয়েছেন 1 ফাহিয়েন, 2 মেগাস্তেনিস, 3 চাঁদ বরদাই, 4 গৌরীশঙ্কর ওঝা। উত্তর 3, 4 সঠিক এবং 1, 2 ভুল। প্রশ্ন 3, প্রাচীন ভারতে জাতি ব্যবস্থা সম্পর্কে বলা যায় যে 1 আর্য সমাজের বর্ণ প্রথা থেকে পরবর্তীকালে জাতি ব্যবস্থার উদ্ভব ঘটেছিল। 2 ঋগ্বেদের যুগে ভারতে জাতি ব্যবস্থা সুস্পষ্ট রূপ ধারণ করেছিল। 3 ব্রাত্য ও নিষাদ নামে দুটি অস্পৃশ্য জাতি আর্য সমাজের বাইরে অবস্থান করত। 4 মৌর্য যুগে ভারতে 7টি জাতির অস্তিত্ব ছিল বলে কৌটিল্য উল্লেখ করেছেন। উত্তর 1, 3 সঠিক এবং 2, 4 ভুল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ মান 1, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, প্রাচীন ভারতীয় সমাজের কয়েকটি অচ্যুত জাতির নাম লেখো। উত্তর প্রাচীন ভারতীয় সমাজের কয়েকটি অচ্যুত জাতি ছিল ব্রাত্য, নিষাদ, পতিত, ক্ষত্রিয় প্রভৃতি। প্রশ্ন 2, ভারতের বৈদিক সমাজে চতুর্বর্ণের প্রথাটির পরিচয় দাও। উত্তর বৈদিক সমাজ ব্যবস্থায় পেশাগত ভিত্তিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি পৃথক বর্ণের সূচনা হয়। আর্যরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই 3টি বর্ণে বিভক্ত হয় এবং অনার্যরা শূদ্র বলে পরিচিত হয়। চতুর্বর্ণ কাঠামোর বাইরেও বহু অস্পৃশ্য মানুষ বাস করত যারা সমাজের পঞ্চম শ্রেণী বলে পরিচিত হতো। 3 আর্য সমাজে চতুর্বর্ণ ব্যবস্থায় প্রতিটি বর্ণের পেশাগুলি কি ছিল? উত্তর আর্য সমাজে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ, পূজা অর্চনা ও অধ্যয়ন অধ্যাপনা করা। ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন এবং দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, কৃষি এবং পশুপালন করা এবং শূদ্রদের কাজ ছিল উপরোক্ত 3 শ্রেণীর সেবা করা। প্রশ্ন 4, প্রাচীন ভারতে কিভাবে মিশ্র সংস্কৃতির উদ্ভব ঘটেছিল? উত্তর মৌর্য পরবর্তী যুগ থেকে যবন, শক, হুন, কুষাণ এবং অন্যান্য বিদেশি জাতিগুলি ভারতে এসে দীর্ঘকাল ধরে ভারতীয় সমাজে বসবাস করে। ক্রমে তারা এখানকার সমাজে সঙ্গে একাত্ম হয়ে যায়। তাদের নিজস্ব সামাজিক এবং সাংস্কৃতিক রীতিনীতিও ভারতীয় সংস্কৃতিতে যুক্ত হলে এক মিশ্র সংস্কৃতির উদ্ভব হয়। প্রশ্ন 5, ব্রাত্য কারা? উত্তর ব্রাত্য হলো ভারতের একটি প্রাচীন জনগোষ্ঠী। ব্রত থেকে ব্রাত্য কথাটি এসেছে, যার অর্থ হলো পতিত বা বিধি বিরোধী গোষ্ঠী। ব্রাত্য জনগোষ্ঠীর মানুষ প্রাকৃত ভাষায় কথা বলতো। পশুপালন ও যাযাবর জীবনকে তারা জীবিকা হিসেবে গ্রহণ করত। পৃষ্ঠা 225। প্রশ্ন 6, নিষাদ কারা? উত্তর পরবর্তী বৈদিক যুগে অপর একটি জাতি নিষাদরা ছিল অনার্য। নিষাদরা গ্রামাঞ্চলে এবং বনে জঙ্গলে বাস করত। বনে জঙ্গলে পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। তারা বৈদিক ধর্মের বিধিবিধান না মেনে নিজেদের প্রাচীন ধর্ম পালন করত। 7, ঋগ বৈদিক যুগে বর্ণ প্রথার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর আর্যরা ভারতে আসার পর ঋগ বৈদিক যুগে আর্য সমাজে বর্ণ প্রথার প্রচলন ঘটে। বৈদিক বর্ণপ্রথা মূলত বৃত্তি বা কাজের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ঋগ বৈদিক যুগের বর্ণপ্রথা থেকে পরবর্তীকালে ভারতীয় সমাজে জাতিভেদ ব্যবস্থার উদ্ভব ঘটে। প্রশ্ন 8, চতুর্বর্ণ প্রথা কি? উত্তর ঋগ বৈদিক সমাজের মানুষকে পেশাগত ভিত্তিতে 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য এবং 4 শূদ্র এই 4টি পৃথক বর্ণে বিভক্ত করা হয়। এই ব্যবস্থা চতুর্বর্ণ প্রথা নামে পরিচিত। প্রশ্ন 9, বর্ণ ও জাতির সম্পর্ক কি রূপ? উত্তর প্রাচীন ভারতের জনগোষ্ঠী সম্পর্কে বর্ণ এবং জাতি শব্দ দুটি ব্যবহৃত হয়। বর্ণ ছিল মূলত পেশাভিত্তিক এবং জাতি ছিল বংশানুক্রমিক। শব্দ দুটির অর্থ কিছুটা পৃথক হলেও বর্ণপ্রথা এবং জাতি প্রথার মধ্যে কিছুটা যোগসূত্র আছে। পেশাভিত্তিক বর্ণপ্রথা থেকেই পরবর্তীকালে বংশানুক্রমিক জাতি প্রথার উদ্ভব হয়েছে। প্রশ্ন 10, কারা কাদের অনার্য এবং দস্যু বলে আখ্যা দিয়েছিল?
উত্তর, গৌড়বর্ণ আর্যরা কৃষ্ণকায় ভারতীয়দের অনার্য বা দস্যু বলে আখ্যা দিয়েছিল। প্রশ্ন 11, চারি বর্ণের উৎপত্তি সম্পর্কে ঋগ্বেদের পুরুষ সূক্তে কি বলা হয়েছে? উত্তর, চারি বর্ণের উৎপত্তি সম্পর্কে ঋগ্বেদের পুরুষ সূক্তে বলা হয়েছে যে আদি পুরুষ ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাহুদ্বয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। প্রশ্ন 12, পঞ্চম শ্রেণী বলতে কাদের বোঝাতো? উত্তর, বৈদিক সমাজে চারটি বর্ণের বাইরে অবস্থানকারী মুচি, ম্যাথর এবং অন্যান্য নিম্ন পেশায় নিযুক্ত মানুষদের পঞ্চম শ্রেণী বলা হতো। প্রশ্ন 13, প্রাচীন ভারতে দ্বিজ নামে কারা পরিচিত ছিল? উত্তর, বৈদিক যুগে আর্যদের চতুর্বর্ণ প্রথার প্রথম তিনটি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা উপনয়ন ধারণ করত। উপনয়ন ধারণের সংস্কারকে তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করা হতো, এই জন্য তারা দ্বিজ নামে পরিচিত ছিল। প্রশ্ন 14, পতিত ক্ষত্রিয় নামে কারা পরিচিত অথবা পতিত ক্ষত্রিয় কাদের বলা হতো? উত্তর, মৌর্য পরবর্তী যুগ থেকে ভারতে আগত বহিরাগত ব্যাক্ট্রিয়, গ্রিক, শক, কুষাণ প্রভৃতি অনার্য জাতিগুলি ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিত। প্রশ্ন 15, পতিত ক্ষত্রিয় জাতিকে শাস্ত্রকার মনু কি নামে পরিচিত করেছেন? উত্তর, পতিত ক্ষত্রিয় জাতিকে শাস্ত্রকার মনু ব্রাত্য ক্ষত্রিয় নামে চিহ্নিত করেছেন। প্রশ্ন 16, ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলে? উত্তর, বৈদিক যুগে আর্যদের চতুর্বর্ণ ব্যবস্থার বাইরে শৈব ধর্মের অনুগামী এবং পশুপালক একটি জনগোষ্ঠীর অস্তিত্ব ছিল, এরা ব্রাত্য ক্ষত্রিয় নামে পরিচিত। প্রশ্ন 17, ক্ষত্রপ কাদের বলা হতো? উত্তর, পারসিক ভাষায় ক্ষত্রপ শব্দের অর্থ হলো প্রদেশ বা অঞ্চলের রক্ষক বা শাসনকর্তা। এটি সংস্কৃত ভাষায় ক্ষত্রপ বা ক্ষত্রপম নাম হিসেবে উচ্চারিত হয়। প্রাচীন ভারতের কোন কোন শক শাসক ক্ষত্রপ উপাধি ধারণ করেন। প্রশ্ন 18, মিলিন্দ পন্হ কি? উত্তর, ব্যাক্ট্রিয় গ্রিক রাজা মিনান্দার ও বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যে দার্শনিক তত্ত্বের কথোপকথন পালি ভাষায় গ্রন্থে আলোচিত হয়েছে, তা মিলিন্দ পন্হ নামে পরিচিত। এটি প্রাচীন ভারতের ইতিহাস চর্চার এক গুরুত্বপূর্ণ উপাদান। প্রশ্ন 19, ভারত ইতিহাসের কোন সময়কালকে রাজপুত যুগ নামে অভিহিত করা হয়? উত্তর, ভারত ইতিহাসের 712 খ্রিস্টাব্দ থেকে 1102 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে রাজপুত যুগ নামে অভিহিত করা হয়। প্রশ্ন 20, অগ্নিকুল তত্ত্বটির প্রবক্তা কে? উত্তর, অগ্নিকুল তত্ত্বটির প্রবক্তা হলেন ব্রাহ্মণ কবি চাঁদ বরদাহ। প্রশ্ন 21, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি তত্ত্বের নাম লেখো। উত্তর, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত উল্লেখযোগ্য দুটি তত্ত্ব হলো 1 অগ্নিকুল তত্ত্ব এবং 2 আর্য জাতি তত্ত্ব। প্রশ্ন 22, অগ্নিকুল তত্ত্ব কি অথবা রাজপুত জাতির উৎপত্তিতে অগ্নিকুল তত্ত্বটি কি? উত্তর, ব্রাহ্মণ কবি চাঁদ বরদাই তার পৃথ্বীরাজ রাস কাব্যে বলেছেন যে বশিষ্ঠ মুনি মাউন্ট আবু পাহাড়ে 14 দিন ধরে যজ্ঞ করে বীরের প্রার্থনা করেছিলেন। তার লেখা থেকে জানা যায় যে যজ্ঞের অগ্নিকুণ্ড থেকেই প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, কলচুরি, সোলাঙ্কি প্রভৃতি রাজপুত বীরের জন্ম হয়। রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত এই মতবাদ অগ্নিকুল তত্ত্ব নামে পরিচিত। প্রশ্ন 23, হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে ভারতের কয়েকটি রাজপুত রাজবংশের নাম লেখো। উত্তর, হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে ভারতের ইতিহাস উল্লেখযোগ্য কয়েকটি রাজপুত রাজবংশ ছিল আজমির ও দিল্লির চৌহান বংশ, গুজরাটের চালুক্য বংশ, কনৌজের গাহরওয়াল বংশ, বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, মালবের পারমার বংশ, গোদাবরীর তীরবর্তী চেদি বংশ, জব্বলপুরের কলচুরি বংশ প্রভৃতি। পৃষ্ঠা 226। প্রশ্ন 24, তৃতীয় পৃথ্বীরাজ কে ছিলেন? উত্তর, তৃতীয় পৃথ্বীরাজ ছিলেন দিল্লি ও আজমিরের চৌহান বংশের ও উত্তর ভারতের শেষ শক্তিশালী হিন্দু রাজপুত রাজা। প্রশ্ন 25, তরাইনের প্রথম যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কে পরাজিত হন? উত্তর, তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে দিল্লি এবং আজমিরের চৌহান বংশীয় রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ ও তুর্কি
আক্রমণকারী মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। প্রশ্ন ২৬, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কে পরাজিত হন? উত্তর, তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ ও তুর্কি আক্রমণকারী মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হন। রচনাধর্মী প্রশ্নোত্তর বা LAQ, মান ৮। প্রশ্ন ১, বৈদিক যুগে বর্ণপ্রথার উদ্ভবের পটভূমি ও কারণ উল্লেখ করো। উত্তর, বৈদিক যুগে বর্ণপ্রথার উদ্ভবের পটভূমি, আর্যরা যখন ভারতে আসে তখন তাদের সমাজে কোনরূপ বর্ণ ব্যবস্থার অস্তিত্ব ছিল না। তারা ভারতে সপ্তসিন্ধু ব্র্যাকেটের মধ্যে সপ্তসিন্ধু অঞ্চল বলতে উত্তর পশ্চিম ভারতের ৭টি নদী অববাহিকাকে বোঝায়। এই নদীগুলি হল ১ শতদ্রু, ২ বিপাশা, ৩ বিতস্থা, ৪ চন্দ্রভাগা, ৫ ইরাবতী, ৬ সিন্ধু ও ৭ সরস্বতী। ব্র্যাকেট ক্লোজ। অঞ্চলে স্থায়ীভাবে নিজেদের বসতি স্থাপন করলেও ক্রমে তাদের বসতি অঞ্চল প্রসারিত হলে তাদের সঙ্গে ভারতীয় অনার্যদের দূরত্ব বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১. বর্ণভেদ প্রথা বিষয়ক ধারণা। আর্যদের গায়ের রং ছিল ফর্সা এবং অনার্যদের ছিল কালো। এই ব্যবধানকে স্থায়ী করার উদ্দেশ্যে আর্যরা সমাজ জীবনে বিভিন্ন পেশা বা বৃত্তি অনুসারে বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের সৃষ্টি করে। এইভাবে বৈদিক সমাজে বর্ণভেদ প্রথার উত্থান ঘটে। ব্র্যাকেটে অবশ্য বর্ণভেদ প্রথার অস্তিত্ব থাকলেও বৈদিক যুগে জাতিভেদ প্রথার অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। ব্র্যাকেট ক্লোজ। তাই ইতিহাসবিদ র্যাপসন বলেছেন যে আর্য সমাজে বর্ণ শব্দটি গায়ের রং বোঝাতেই ব্যবহৃত হতো। আর্যরা ভারতীয় কৃষ্ণাঙ্গদের অনার্য বা দস্যু বলতো। তারা নিজেদের বর্ণের শ্রেষ্ঠত্ব এবং সপ্তসিন্ধু অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য সামাজিক রীতিনীতি, বিবাহ প্রভৃতি সম্পর্কে নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল। ব্র্যাকেটে কেউ কেউ মনে করেন যে প্রাক বৈদিক যুগেও আর্য সমাজের বর্ণ প্রথার অস্তিত্ব ছিল। অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায়ের মতে ভারতে বর্ণ বৈষম্যের সূচনা ঋগ বৈদিক যুগের পূর্বে আর্য ইতিহাসের ইন্দো ইরানীয় পর্বে হয়েছিল। ব্র্যাকেট ক্লোজ। ২. চতুর্বর্ণের উৎপত্তি। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে সর্বপ্রথম আর্য সমাজের শ্রেণীভেদের উল্লেখ পাওয়া যায়। পুরুষ সূক্তের একটি শ্লোকে বলা হয়েছে যে আদি পুরুষ ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাহুদ্বয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। এভাবে আর্য সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই ৪টি বর্ণের সৃষ্টির কথা জানা যায়। বৈদিক যুগে বর্ণপ্রথার উদ্ভবের কারণ। ঋগ বৈদিক যুগে আর্য সমাজে বর্ণপ্রথার উদ্ভব ঘটে। পরবর্তী বৈদিক যুগ থেকে এই বর্ণপ্রথার তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ঐতিহাসিকদের মতে আর্য সমাজে বর্ণভেদ প্রথার উদ্ভব ঘটার বিভিন্ন কারণ ছিল। এই কারণগুলি হলো: ১. অনার্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখা। গৌরবর্ণ এবং দীর্ঘকায় আর্যদের চোখে খর্বকায় এবং কৃষ্ণবর্ণ অনার্যরা ছিল হীন বা নিকৃষ্ট। ক্রমে কৃষ্ণকায় অনার্যদের সঙ্গে গৌরবর্ণ আর্যদের সহাবস্থানের ফলে তাদের মধ্যে সামাজিক রীতিনীতির সংমিশ্রণ ঘটতে থাকে। সেই কারণেই অনার্যদের থেকে নিজেদের পৃথক অস্তিত্ব বজায় রাখার জন্য আর্যরা তাদের সমাজে বর্ণভেদ প্রথা চালু করার প্রয়োজন বোধ করে। ২. শ্রম বিভাজনের প্রয়োজন। আর্যদের বসতির ক্রমশ প্রসার ঘটতে থাকলে কোনো একজন আর্য পুরুষের পক্ষে জীবন জীবিকার প্রয়োজনীয় সব কাজ করে ওঠা সম্ভব হচ্ছিল না। সে সারাদিন যুদ্ধের কাজে নিযুক্ত থাকতো, তার পক্ষে কৃষি বা বাণিজ্যের কাজ করা সম্ভব ছিল না। এভাবে প্রয়োজনের তাগিদে আর্য সমাজে শ্রম বিভাজনের সূচনা হয় এবং একজন ব্যক্তি বংশানুক্রমিকভাবে নির্দিষ্ট একটি পেশা বা বৃত্তির সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এভাবে বিভিন্ন পেশার মানুষের মধ্যে সামাজিক ভেদাভেদ আরো বৃদ্ধি পায়। আর্যদের মধ্যে এভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য নামে ৩টি শ্রেণীর সৃষ্টি হয়। ব্র্যাকেটে ইতিহাসবিদ সেনাট প্রমুখ মনে করেন যে বৈদিক যুগে গোষ্ঠী স্বাতন্ত্র্য থেকে আর্য সমাজে বর্ণভেদ প্রথার প্রচলন ঘটেছে। ব্র্যাকেট ক্লোজ। অনার্যরা শূদ্র বলে পরিচিত হয়।
উপসংহার: বর্ণভেদ প্রথার শুরু হবার পর আর্য সমাজের এই প্রথায় আরো নানা পরিবর্তন ঘটে। পরবর্তীকালে বর্ণ বা জাতিভেদ প্রথায় কঠোরতা বৃদ্ধি পায়, কিন্তু তা সত্ত্বেও বৈদিক সমাজের 4টি বর্ণের মধ্যে নানা ধরনের সামাজিক সম্পর্ক স্থাপিত হয়। প্রশ্ন 2, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার পরিচয় দাও। উত্তর: সূচনা: বহিরাগত আর্যরা ভারতে বসতি বিস্তারের পরবর্তীকালে এখানকার স্থানীয় অনার্যদের থেকে নিজেদের ব্যবধান স্পষ্ট করার উদ্দেশ্যে বর্ণপ্রথার প্রচলন করে। এই বর্ণপ্রথাই সমাজে জাতি প্রথার ভিত্তিভূমি রচনা করে। পৃষ্ঠা 227। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার পরিচয়। 1. চতুর্বর্ণের পরিচিতি। সাধারণভাবে বর্ণ বলতে বৈদিক সমাজের চতুর্বর্ণকে বোঝানো হয়। বৈদিক সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল। এগুলি হলো 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য এবং 4 শূদ্র। ঋগ্বেদের পুরুষ সূক্তে বলা হয়েছে যে একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের দেহের বিভিন্ন অংশ থেকে এই 4টি বর্ণের সৃষ্টি করেছিলেন। 2. চতুর্বর্ণের উৎপত্তি। ঋগ্বেদের পুরুষ সূক্তের একটি শ্লোকে বলা হয়েছে যে আদি পুরুষ ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাহুদ্বয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। উৎপত্তি অনুসারে সমাজে সবার উপর ব্রাহ্মণদের এবং সবার নিচে শূদ্রের স্থান। 3. চতুর্বর্ণের কর্ম বিভাজন। বেদে চতুর্বর্ণের জন্য পৃথক পৃথক কাজেরও উল্লেখ করা হয়েছে। সেই অনুসারে 1. ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ, পূজার্চনা এবং অধ্যয়ন অধ্যাপনা করা। 2. ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন ও দেশ রক্ষা করা। 3. বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য এবং পশুপালন করা। এবং 4. শূদ্রদের কাজ ছিল উপরোক্ত 3টি শ্রেণীর সেবা করা। ভৃত্য, কায়িক শ্রমজীবী এবং কৃষকরা ছিল শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা উপবীত ধারণ করতেন এবং এই সংস্কারকে তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করা হতো। এই জন্য তারা দ্বিজ নামে পরিচিত হতেন। 4. বর্ণভিত্তিক কিছু মুক্ত সমাজ। অনেক ঐতিহাসিকের মতে ঋগ বৈদিক যুগের সমাজ বদ্ধ সমাজ ছিল না। এক বর্ণ থেকে তখন অন্য বর্ণে যাওয়া যেত। অধ্যাপক বটমোর বলেছেন যে ইনভার্টেড কমার মধ্যে এক বর্ণ থেকে অন্য বর্ণে যাওয়ার সুযোগ সকলেরই ছিল। নিম্ন বর্ণের কোনো ব্যক্তি তার যোগ্যতার প্রমাণ দিতে পারলে উচ্চ বর্ণে উন্নীত হতে পারত। ইনভার্টেড কমা ক্লোজ। সমাজে অসবর্ণ বিবাহ স্বীকৃত ছিল। 5. পঞ্চম শ্রেণীর অস্তিত্ব। বৈদিক চতুর্বর্ণ কাঠামোর বাইরে অন্তজ ও অস্পৃশ্য বহু মানুষ বাস করত। তারা মুচি, মেথর ও অন্যান্য নিচু কাজে নিয়োজিত হতো। এই শ্রেণীকে অধ্যাপক শ্যামচরণ দুবে সমাজের পঞ্চম শ্রেণী হিসেবে চিহ্নিত করেছেন। 6. বর্ণ থেকে জাতির উদ্ভব। ইতিহাসবিদ ডক্টর A.L. বাসাম মনে করেন যে ঋগ বৈদিক যুগে বর্ণ বলতে কখনোই জাতিকে বোঝাতো না। বর্ণ ও জাতি দুটি পৃথক সত্তা। বৈদিক যুগের প্রথম দিকে চতুর্বর্ণকে ভিত্তি করে অল্প কয়েকটি জনগোষ্ঠীর অস্তিত্ব থাকলেও পরবর্তীকালে নতুন নতুন পেশার সৃষ্টি হলে পুরনো বর্ণভিত্তিক জনগোষ্ঠীগুলি থেকেই নতুন নতুন জনগোষ্ঠীর সৃষ্টি হয়। এই পুরনো ও নতুন জনগোষ্ঠীগুলি এক একটি জাতি হিসেবে গণ্য হতে থাকে। উপসংহার: ঋগ বৈদিক যুগের বর্ণ প্রথা থেকে পরবর্তীকালে যে জাতি ব্যবস্থার উদ্ভব ঘটে তা পরবর্তীকালে ভারতীয় সমাজে বিভিন্ন মিশ্র জাতির জন্ম দেয়। ফলে বৈদিক সমাজে চতুর্বর্ণ প্রথার বিশুদ্ধতা পরবর্তী বিভিন্ন যুগে লোপ পায় এবং তা ক্রমে জাতিগত সমন্বয়ের পথ প্রস্তুত করে। প্রশ্ন 3. ঋগ বৈদিক যুগে জাতিভেদ প্রথার উদ্ভব সংক্রান্ত বিতর্কটি উল্লেখ করো। বর্ণ থেকে জাতিভেদ প্রথার উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 3+5। উত্তর: ঋগ বৈদিক যুগে জাতিভেদ প্রথার উদ্ভব সংক্রান্ত বিতর্ক। ঋগ বৈদিক যুগে আর্য সমাজে বর্ণ প্রথার অস্তিত্ব ছিল এ বিষয়ে ইতিহাসবিদগণ মোটামুটি একমত। তবে এই সময় ভারতে জাতিভেদ প্রথার অস্তিত্ব ছিল কিনা সেই বিষয়টি নিয়ে পণ্ডিত মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে। কেউ কেউ মনে করেন যে ঋগ বৈদিক যুগের সূচনাতেই সমাজে জাতিভেদ প্রথার অস্তিত্ব ছিল। আবার কেউ কেউ মনে করেন যে জাতিভেদ প্রথার উৎপত্তি ঘটেছিল আরো পরে বর্ণ প্রথা থেকেই। 1.
ঋগ বৈদিক সমাজে জাতিভেদের উপস্থিতির পক্ষে যুক্তি। কোন কোন ঐতিহাসিক মনে করেন যে ঋগ বৈদিক সমাজে জাতিভেদ প্রথার অস্তিত্ব অবশ্যই ছিল। তারা ঋগ্বেদের পুরুষ সূক্তের একটি স্তোত্র উল্লেখ করে বলেন যে আদি পুরুষ ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাহুদ্বয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। তাদের মতে বর্ণ বা জাতির অবস্থান নির্ধারিত হয় জন্মসূত্রে, কর্মসূত্রে নয়। সেই অর্থে ঋগ্বৈদিক সমাজে 4টি বর্ণ বংশানুক্রমিক ভাবে চলতে চলতে জাতিতে পরিণত হয়। 2. ঋগ্বৈদিক সমাজে জাতিভেদের অনুপস্থিতির পক্ষে যুক্তি। ক. ঋগ্বেদের যুগে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ থাকলেও এই শ্রেণী ও পেশা বংশানুক্রমিক ছিল না। খ. বিভিন্ন জাতির একত্রে আহারের বিষয়ে এবং অন্তর্বিবাহে নিষেধাজ্ঞা। জাতিভেদ প্রথার এই বিশেষ দুটি বৈশিষ্ট্যের কোনো উল্লেখ ঋগ্বেদে নেই, বরং ঋগ্বেদে আর্য ও শূদ্রের বিবাহের উল্লেখ রয়েছে। গ. অধিকাংশ ঐতিহাসিকের মতে ঋগ বৈদিক যুগের পরবর্তীকালে ধীরে ধীরে পূর্ব ভারতে আর্যদের বসতির প্রসার ঘটলে সমাজ জীবনে জটিলতা বাড়ে। সমাজে তখনই অর্থাৎ যজুর্বেদের যুগে জাতিভেদ প্রথার চূড়ান্ত প্রকাশ দেখা দেয়। বর্ণ থেকে জাতিভেদ প্রথার উদ্ভব। ইতিহাসবিদ ডক্টর A.L. বাসাম মনে করেন যে ঋগ্বৈদিক যুগে বর্ণ বলতে কখনোই জাতিকে বোঝাতো না। বর্ণ ও জাতি দুটি পৃথক সত্তা। জাতি প্রথার বাস্তব ভিত্তি ভারতীয় সমাজে সুস্পষ্ট, তবে বর্ণ প্রথার ধারা থেকেই পরবর্তীকালে ভারতীয় সমাজে জাতি প্রথার উদ্ভব ঘটে। 1. ডক্টর G.D. কোশাম্বীর মত। ইতিহাসবিদ ডক্টর D.D. কোশাম্বী মনে করেন যে ঋগ বৈদিক যুগে উপজাতিগুলির মধ্যে জাতি বৈষম্য বা শ্রেণী বৈষম্য ছিল না। পরবর্তীকালে উপজাতিগুলি ভেঙে পড়তে থাকে এবং তখনই জাতিভেদ প্রথা আত্মপ্রকাশ ঘটে। 2. রিজেলের অভিমত। হার্ভার্ড রিজেলে মনে করেন যে সমাজে শ্রমভিত্তিক প্রয়োজন থেকেই পেশাভিত্তিক জাতির উদ্ভব হয়েছিল। তিনি জাতিভেদ প্রথার উদ্ভবের পশ্চাতে পেশা, সম্প্রদায়, ভাষা প্রভৃতি উপাদানের উপর গুরুত্ব দিয়েছেন। উপসংহার: ঋগ বৈদিক যুগের বর্ণপ্রথা পরে ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতি প্রথায় পরিণত হয়। ক্রমে বর্ণ প্রথার বিষয়টি গুরুত্ব হারায় এবং এর জায়গায় জাতি প্রথাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।